আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি ইয়েফ কিচেনে আর একটা নতুন রেসিপির আমন্ত্রণ। ইয়েফ কিচেন মানে সহজ রেসিপি আর ঘরে থাকা উপকরণ দিয়ে দারুণ মজার রেসিপি। ইয়েফ কিচেন সবসময় চেষ্টা করে আপনাদের জন্য ঘরোয়া কিছু রেসিপি সবসময় শেয়ার করার জন্য, আর যেটা খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করা যায়। আজকেও তার ব্যতিক্রম নয়, চলে এসেছি আরও একটি দারুণ মজার লোভনীয় রেসিপি, যে রেসিপিটা আমরা কম বেশি সবাই পছন্দ করি। হাঁসের মাংস খেতে আমরা কিন্তু সবাই পছন্দ করি, হয়তো বা হাতে গোনা দুই একদিন পছন্দ করে না, কিন্তু তাদেরকে এইভাবে রান্না করে দিলে তারাও কিন্তু ভীষণ পছন্দ করবে। কারণ আজকে রান্নাটা কিন্তু সম্পূর্ণ বাটা মশলা দিয়ে করার চেষ্টা করেছি, আর অথেন্টিকভাবে বাটা মশলা দিয়ে যে কোনো জিনিস রান্না করবেন সেটার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তাই কথা না বাড়িয়ে চলুন কীভাবে তৈরি করছি আজকের অথেন্টিকভাবে বাটা মশলা দিয়ে এই হাঁসের মাংস রান্নার রেসিপি, যে রেসিপিটা আপনার মুখে লেগে থাকবে, এমনকি বারবার খেতে ইচ্ছে করবে। আর কোনো কথা বাড়াবো না, চলে যাচ্ছি সরাসরি রান্না করতে। চলুন তাহলে দেখে আসি। আমার বাটা মশলার জন্য যেটা লাগছে, আমি এখানে জিরা নিয়ে নিয়েছি, গোলমরিচ, লবঙ্গ, এলাচ। আমি প্রায় এখানে 6টা এলাচ, 10-12টা লবঙ্গ এবং 15-20টার মতো গোলমরিচ এবং 2 টেবিল চামচের মতো এখানে জিরা, এইগুলো আমি প্রথমে শিলপাটায় ভালো করে বেটে নিব। আপনাদের ক্ষেত্রে যদি শিলপাটা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা গুঁড়োটা ইউজ করতে পারেন একই পদ্ধতিতে রান্না করার সময়। এখানে আমি ফ্রাই প্যানটা আগে থেকে গরম বসিয়ে দিয়ে তারপর দিয়েছি সাদা তেল। তেলটা প্রায় হাফ কাপের থেকে একটু বেশি দিচ্ছি, কারণ হাঁসের মাংস থেকে কিন্তু অলরেডি তেল বের হবে, তাই বুঝে শুনে আপনাকে তেলটা ইউজ করতে হবে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ আছে, আর পেঁয়াজটাকে ভাজবো প্রথমে। তার জন্য আরও দিয়েছি সাথে 2-3টে তেজপাতা, 4টা এলাচ, দারচিনি। কারণ হলো এই দারচিনিটা যদি আমি বেটে দিতাম তাহলে কিন্তু হাঁসের মাংসটা কালো হয়ে যেত, তাই চেষ্টা করবেন কখনোই মশলার সঙ্গে দারচিনিটা বেটে দিবেন না, কারণ দারচিনি দিলে কালারটা নষ্ট হয়ে যায়। তারপর দিয়েছি স্বাদ মতো লবণ। এবার স্বাদ মতো লবণটা দিয়ে পেঁয়াজটাকে আমরা ভালোভাবে মজিয়ে নিব। পেঁয়াজটা দেখুন হালকা কিন্তু বাদামি কালার হয়ে এসেছে, আর এই পর্যায়ে আমি এক এক করে বাকি মশলা অ্যাড করব, কিন্তু তার আগে দিয়ে দিচ্ছি পানি, যেন মশলাগুলো পুড়ে না যায় সেজন্য। এখন দিয়ে দিচ্ছি বাটা মরিচ। এই যে অথেন্টিকভাবে বললাম, এই বাটা মরিচে কিন্তু এই রান্নার স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে দিবে, তাই আমি শুকনো মরিচটা বেটে নিয়েছি। এখানে প্রায় 2 টেবিল চামচের মতো শুকনো মরিচ বাটা আছে, আর মরিচটা কিন্তু অনেক ঝাল ছিল, আর হাঁসের মাংস ঝাল না হলে আসলে খেতে ভালো লাগে না। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, আর যে মশলাগুলোকে আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে এবার সব কিছু একত্রে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার কিন্তু মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, আর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি এখানে ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচের মতো, দিয়ে এগুলোকেও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু প্রায় আমার কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন উপরে তেল ভেসে উঠেছে। যখনই ভালোভাবে তেলটা ভেসে উঠবে তখনই বুঝতে পারবেন যে আপনার মশলাটা খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে। কিন্তু তারপরও আমি মশলাটাকে আরেকটু ভালোভাবে কষাবো, তার জন্য সঙ্গে দিয়ে দিচ্ছি টক দই। আমি এখানে প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতো টক দই ফেটিয়ে তারপর দিয়ে দিচ্ছি। এই টক দইটা দিলেও কিন্তু মাংসের খুব সুন্দর একটা টেস্ট আসে, তাই আপনারা চাইলে এখানে দিতে পারেন। তারপর আমি ভালোভাবে দইটা মশলার সঙ্গে মিক্স করে আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিব। আর এই পর্যায়ে আমি ঢাকনাটা আর দিচ্ছি না, ঢাকনাটা না দিয়ে এভাবে অনবরত নাড়াচাড়া করে মাংস মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর অনেকটা সময় ধরে কষানোর পর মাংসটার মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি যে মাংসটা হাঁসের মাংসটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। হাঁসের মাংস সাধারণত চামড়া সহই খেতে হয়, কারণ চামড়া না থাকলে হাঁসের মাংসের কোনো বরকত পাবেন না, আর খেতেও ভালো লাগবে না। তাই আমি এখানে চামড়া সহই হাঁসের মাংসটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে একটি হাঁস সম্পূর্ণটা দিয়েছি। একটি হাঁসের ওজন প্রায় 1 কেজি থেকে বেশি আছে এখানে। এখন মশলার সঙ্গে ভালোভাবে মিক্স করে দিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নেব। আর মাংসটাকে ভালোভাবে কষানোর জন্য সাথে একটু পানি অ্যাড করছি, কারণ হাঁসের মাংস কিন্তু সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে। এই যে এত কিছু দিয়ে ফেললাম, কিন্তু একটা জিনিস কিন্তু আপনারা দেখেছেন খেয়াল করে, সেটা হলো আদা রসুনের পেস্ট। এটা কিন্তু আমি দিইনি, তাই এখন দিয়ে দিচ্ছি। তাতে কিন্তু কোনো সমস্যা নেই। ছোটোবেলায় মা এবং নানিদেরকে দেখতাম আদা রসুনটা কিন্তু রান্না করতে করতে অনেক সময় দিয়ে ফেলতো।
মাংস কষানো তো বসিয়ে দিয়ে তারপর আদা রসুন বেটে তারপর দিত, তাতে কিন্তু কোনো রকম সমস্যা হতো না। তাই আপনারা চাইলে ভুল হয়ে গেলে আমার মতো এরকমভাবে দিয়ে ফেলতে পারেন। আর যদি মনে থাকে তাহলে অবশ্যই মশলাটা কষানোর সময় এটা দিয়ে ফেলবেন। এবার সব কিছু একত্রে আবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি, নিয়ে কিন্তু আবার মাংসটাকে কষিয়ে নিব। আর অলরেডি মাঝে মাঝে কিন্তু অবশ্যই একটু নাড়াচাড়া করে দিতে হবে, যেন নিচে লেগে বা পুড়ে না যায় সেদিকে। আর মাংসটা যেন প্রপারলি সব দিকে সমানভাবে সেদ্ধ হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। মাংসটা কষানোর মধ্যে চেষ্টা করবেন 50%-এর বেশি যেন সেদ্ধ হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তার জন্য চুলার ফ্লেমটা অবশ্যই মিডিয়াম আঁচে রেখেই তবে রান্নাটা করবেন। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি মাংসটা কষে আসা পর্যন্ত। এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। মাংসের যে তেলটা ছিল এটা কিন্তু সম্পূর্ণ তেলটা বের হয়ে এসেছে দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে আমি এখানে মাংসের জন্য পানি অ্যাড করে দিব, যেন মাংসটা প্রপারলি সেদ্ধ হয়ে যায়। যতটুকু পানির প্রয়োজন ঠিক ততটুকু। আমার এটা একদম বেশি বাতি হাঁস ছিল না, একটু কচিই ছিল, মানে নতুন হাঁস বলা যায়। সেই জন্য পানির পরিমাণটা খুবই কম লাগবে, এত বেশি পানির প্রয়োজন হবে না। তাই কিন্তু আমি পানির পরিমাণটা বুঝে দিচ্ছি। আপনাদের মাংসটা কতটুকু কষানোর মাধ্যমে সেদ্ধ হয়েছে সেটা বুঝে অবশ্যই আপনারা পানির পরিমাণটা অ্যাড করবেন। উপরে 4-5টা কাঁচামরিচ অ্যাড করে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি মাংসটা হয়ে আসার জন্য। মাঝে মাঝে অবশ্যই ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিবেন, তাতে কিন্তু মাংসের তলায় লেগে যাওয়ার যেমন ভয় থাকবে না, তেমন কিন্তু মাংসের চতুর্পাশটা সমান মতো হতেও অনেক সাহায্য করবে। এবার কিন্তু আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি মাংসটা পুরোপুরি রান্না হয়ে আসা পর্যন্ত। এই পর্যায়ে কিন্তু মাংসটা কিন্তু প্রায় হয়ে এসেছে, আর কিন্তু তেমন কোনো ঝামেলা নেই। এখন উপরে আমি সামান্য পরিমাণে একটু গরম মশলা ছিটিয়ে দিব, তার জন্য কিন্তু আগে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি উপর দিয়ে একটু শাহি গরম মশলাটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি চান সেক্ষেত্রে কিন্তু এখানে গরম মশলার গুঁড়াটা না দিলেও পারেন, তবে এই গুঁড়ো মশলাটার মধ্যে গরম মশলার মধ্যে আপনার জয়ত্রী এবং জয়ফলটা আছে, তার জন্যই আমি একটু অ্যাড করে দিলাম। তবে আপনারা চাইলে মশলা বাটার সময় একটু জয়ত্রী এবং জয়ফলটা অ্যাড করে বেটে নিতে পারেন। এবার মিক্স করা হয়ে গেছে আর আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। এবার নামিয়ে পরিবেশন করব। হয়ে গেল আমার দারুণ মজার অথেন্টিকভাবে বাটা মশলার হাঁসের মাংস রান্নার রেসিপি। নিশ্চয়ই আপনাদের কাছে এটা অনেক অনেক ভালো লেগেছে। গুঁড়া মশলা দিয়ে তো সবসময়ই খান, তবে চেষ্টা করুন একদিন অন্তত এইভাবে বাটা মশলা দিয়ে হাঁসের মাংস রান্না করার জন্য। আমার মনে হয় আপনারা একটু ভিন্ন টেস্টও পাবেন আর খেতেও অনেক ভালো লাগবে। এই রেসিপিটা কিন্তু আপনার মুখে লেগে থাকবে। এখন আপনি পরিবেশন করতে পারেন ভাত, রুটি, পরোটা, এমনকি পোলাওর সাথেও। চালের রুটি হলে তো হাঁসের মাংসর আর কোনো কথাই নেই। এরকম একটি রেসিপি থাকলে যে কেউ খেতে চেটে পুটে খাবে। যাই হোক, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিয়ে নোটিফিকেশনটা অন করবেন। সেই ক্ষেত্রে ইএফ কিচেন এরকম সহজ সহজ এবং অথেন্টিক রেসিপি পেতে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। দেখা হবে আর কোনো নতুন রেসিপি নিয়ে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ।